হ্যালো, আমার সবাইকে একটা কথা খুব ইম্পর্টেন্ট বলার আছে। আই এম গোয়িং ফর আ ডিভোর্স। আমি নাই, সে আমার সাথে থেকে এতটাই ট্রমাটিক ফিল করে, সে এতটা, আমি থাকি না, আমি কেমন একটা মানুষকে ট্রমাটিক ফিল করাবো, যাই হোক হোয়াট এভার, এতটাই সে ইমোশনালি স্ট্রেস নাকি থাকে যে সে যদি এরকম কন্টিনিউ করে 2-3 মাসে তাকে নাকি হসপিটালাইজড হইতে হবে। আমি বললাম যে দেখো, তুমি আসলে 2.5 বছর ধরে ফিল করছো, তাহলে কি সব মিথ্যা হইলো? তো বলতেছে না 2.5 বছর না, 2.5 বছর ধরে আমি বুঝতে পারতেছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে, 3-4 মাস ধরে ফিল করতেছি। সে যেহেতু বলছে আমাদের ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি নাই, আমি বলছি দরকার নেই আমাদের ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি, আমার দরকারই নাই কোনো ফিজিক্যাল হওয়ার। আমি জানি আমাদের মেন্টাল কম্প্যাটিবিলিটি কতটুকু, এই জোরে আমি সারা জীবন কাটাই ফেলতে পারবো। বাচ্চা কাচ্চা, হ্যাঁ আমি বাচ্চা কাচ্চা ইন্টারেস্টেড ছিলাম রিসেন্টলি, বিকজ আমি মনে করি যে আমি এখন ফাইন্যান্সিয়ালি কেপেবল, আমার মেন্টালি স্টেবল, আমি 32, মানে আমার কাছে মনে হয়েছে এখন আমাদের সংসার ওভাবে শুরু করা উচিত। এবং আমি অনেকবারই বলছি যে লাগলে আমি চাকরি ছেড়ে দিই, যেহেতু আমি ভাবতেছি বাইরে যাবো গা। এরকম বলছে যে আমরা অ্যামিকেবলি থাকি, তোমার এখনই তো সবকিছু চেঞ্জ করার কোনো দরকার নেই, এরকম ভাবে কথা বলে, বারবারই বলে অ্যামিকেবলি শেষ করতে চাইছে। আমি বললাম কি রে ভাই, আমি অ্যামিকেবলি কিভাবে শেষ করবো? তারপর সে বলতে ঠিক আছে আমি দিদির বাসায় চলে যাবো, তুমি এখানে থাকো। আমি বললাম কি রে ভাই, তোমার সব জিনিস আশেপাশে আমার, তুমি কেন আমাকে এতটা কষ্ট দিবা? আই কনসিডার্ড মাই হাজবেন্ড দ্য এপিটম অফ অনেস্টি, মানে যদি কোনো সততার প্রতীক বলে কোনো কিছু থাকে, আই কনসিডার্ড হিম অ্যান্ড হিম অনলি। তার এথিক্যাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ মানে সে এথিক্সের যে কথাগুলো বলতো, এগুলো আমার কাছে আমি বুঝাই বলতে পারবো না যে আমি সত্য বলতে, সততা বলতে আমি শুধু তাকেই চিনতাম। ফোনটা হাতে নিছি, হ্যাঁ ওর ফোনটা হাতে নিছি এবং নিয়ে বলছি যে পাসওয়ার্ড দাও। না দিব না, ফোনটা আমি নিছি, সে দিবেই না, সে মানে ফোন আমার হাতেই, অবশ্য টেনে নেয়নি, তবে বলতেছে যে না আমার ফোনটা দাও, ব্যাগ দাও, এটা আমার পার্সোনাল প্রপার্টি। তুমি কেন বুঝতেছো না, মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানিই না। ওর ফোন আমার হাতে, আমার ফোন আমার হাতে, আমি বলছি ফোন দিব না। আমি তো তারপর আগে আসে আমি বলছি তুমি ফোন নিতে পারো, কিন্তু আমাকে রক্তাক্ত না করে তুমি ফোন নিতে পারবে না। তারপর সে এবার পিছায় গেল, অনেক কাহিনী করে, অনেক দেরি করে, মনে হয় রাত 1টার দিকে সে আমাকে মনে হয় ফোনের পাসওয়ার্ডটা বলছে। পাসওয়ার্ড নিলাম, নিয়ে চ্যাট দেখা শুরু করলাম। জুলাই পর্যন্ত চ্যাট ছিল, জুলাইয়ের আগে ডিলিটেড বা সে আমাকে বলছে সে রিবুট করছে, বাট আমি জুলাই পর্যন্ত দেখছি। এমন কিছু নাই তারা করে নাই। সে মেয়েটাকে বউ বলে, মেয়েটা তাকে পতি পরমেশ্বর বলে, মেয়েটা এরকম বলতেছে যে আমার জীবনের একটাই ইচ্ছা, আপনাকে আমার জীবনের শেষ মুহূর্তে আপনি আমাকে সিঁদুর দিয়ে দিবেন, আরো কত কি। তারপরে তারা কামড়ি কি করে নাই। রাত 2:30টার দিকে ও বলতেছে তুমি কি চলে যাবে বাসা থেকে? আমি ফোনটা ওকে ব্যাগ দিলাম, কারণ ও বলছে ফোনটা নিবেই। আমি বলছি না আমি কেন যাবো, তুমি যাও, বাসা থেকে তো বের আমি হব না, তুমি হবা। তারপরে আমি বললাম তুমি যেটা করলা এটা কি চিটিং না? হ্যাঁ চিটিং। তারপর আমি বললাম তুমি যে এতদিন ধরে বলছো তুমি আমাকে ফ্রেন্ড হিসেবে চাও, অ্যামিকেবলি শেষ করতে চাও, সেপারেশন চাও, বলে কি হ্যাঁ এটাই তো আউটকাম, তাই এটা বলছে এই কারণটা তোমার বলার প্রয়োজন ছিল না? বলে কি না এটা তো সেকেন্ডারি জিনিস, এটার বলার কি আছে, মানে যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বলছি। তার কোনো রিগ্রেট নাই, সে ধরেই নিচ্ছে তাকে কোনোভাবে সে, এবং কয়েকদিন আগে আমার এক ছোট বোনকে বলছেও যে ও তো আমাকে কিছুই করতে পারবে না, প্রতারণা মামলা কিভাবে কি করবে, প্রতারণা মামলা তো বাংলাদেশে চলে না, অ্যাসল্টের মামলা তো যৌতুক যদি না লেখা হয়েছে যৌতুকের জন্য মারা হয়েছে, পুলিশ অ্যাসল্টের মামলা এভাবে নেয় না। আমি তো জানি, আর মেয়ে তো অবিবাহিত হলে তো হবে না, আবার অ্যাডাল্টারি কিন্তু মেয়েদের মামলা হয়, ছেলেদের না। ও কি করবে, ও তো কিছুই করতে পারবে না। এই যে আমাকে এত মানুষ চিনে, ওর তো ফেসবুকও নয়, ওর তো কিচ্ছুটা করতে পারতেছি না, আমরা কিচ্ছু করতে পারতেছি তো না। ভদ্রমহিলার নাম সাকিয়া হক, রাইট? সো আমি জানি না আপনারা ঠিক কতজন ঘটনাটার ব্যাপারে ওয়াকিফাল। ওনার সেই ভিডিওটা আমি দেখি কত শেয়ার হয়েছে, 58K মানে 60,000 রিয়াকশন, ভিউ হয়েছে কত দেখি তো, এটা দেখা যায় কিনা ভিউ এর সংখ্যা। আমি আজকে একটা স্ট্যাটাস দিয়ে কালমন্থ করছি ফেসবুককে, তাদের ভিডিও প্লেয়ারটা খুবই ভয়াবহ বাজে অবস্থা। যাই হোক, তো প্রায় 60K হইতেছে লাইকই দেখতে পাচ্ছি, রিয়াকশন, এবং ভাইরাল হয়েছে আমরা ধরে নিতে পারি প্রচন্ড রকম। ঘটনাটা কি আমরা তো শুরুতে একটু শুনলাম যে ভদ্রমহিলার নিজের মুখ থেকে, ওনার ভাষ্য খুব ইম্পর্টেন্ট, ওনার একদিককার উপস্থাপন আমরা ওনার মতো করে, উনি ওনার মতো করে মোলায়েম করে যেভাবে উপস্থাপন করলে
ওনাকে হচ্ছে ফেরেশতা হিসেবে মনে হবে এবং ওই ভদ্রলোককে একজন পিশাচ মনে হবে, উনি সেভাবে উপস্থাপন করছে। কিন্তু ওই ভদ্রলোক এতই ভদ্রলোক যে ওনার এই পৈশাচিক উপস্থাপনার পরও আমরা জানতে পারতেছি ভদ্রলোক ওনার সাথে কোনো অন্যায় অবিচার কিছুই করেন নাই, অন্যায় অত্যাচার অবিচার কোনো ঘোরাটিমা করেন নাই। তাও ভদ্রলোককে উনি গ্রেফতার করাই ফেলছেন। এই যে আমরা একটু আগে ছবি উনি আবার পোস্ট করছেন যে উনি ওই লোক এখন গ্রেফতার হয়ে জেলে। না, আমি ভদ্রমহিলার ভিডিওটা শেয়ার করে গতকালকে লিখছিলাম যে খুবই দুঃখজনক একটা ঘটনা, আপনার ঘটনাটা হৃদয় বিদারক, কিন্তু প্লিজ মামলাবাজি করবেন না। পোস্টটা দিতে না দিতে একটু পরেই দেখি উনি অলরেডি মামলাবাজি করে ওই লোককে জেলে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, সোনার বাংলা তো বুঝতে পারতেছেন নতুন কিছু না, এগুলো নিয়ে সারা জীবন ধরে কথা বলে আসতেছি। তো ঘটনাটা কি ঘটছে এবং সেখানে উনি কোনো অপরাধ করছেন কিনা, কোনো অন্যায় এবং অপরাধ পার্থক্য আছে, রাইট? সকল অপরাধী অন্যায়, কিন্তু সকল অন্যায় অপরাধ নয়। উনি অলরেডি ভদ্রলোককে জেলে পাঠিয়ে দিচ্ছেন, যে কারণে এখন এটা আলোচনাটা একেবারে ফরজ হয়ে গেছে। কারণ একজন নিরপরাধ লোক কেন জেল খাটবে, এবং একজন তার চেয়ে বড় কথা, নিরপরাধ লোক জেল খাটাতে এই দেশে হইতেছে হরহামাশা হয়। এইখানে আবার ভার্চু সিগন্যালিং হইতেছে, মোরাল হাই গ্রাউন্ড তুলে ধরা হচ্ছে, কে অন্যায়কারী কে অপরাধী সেই ব্যাপারে একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, এবং এটা দিবালোকে সারা অনলাইনে মহিলা বুক ফুলে ফান্ডামি করে বেড়াচ্ছেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। তো শুরুতে আমরা ওনার কাছে যেগুলো শুনলাম একটু নোট নিয়েছি, উনি কি বলছেন। আচ্ছা, কি ঘটছে এখানে ঘটনাটা আমরা শুনতে পাইলাম যে ওনার কাছ থেকে শুনছি ওয়ান মোর টাইম, সবকিছু ওনার ভাষ্য, সবচাইতে মোলায়েম উপস্থাপনা এই ঘটনার, যেটা ওনাকে ফেভার করে সেটা শুনছি, সেটাকে ধরে নিয়ে বিচার করে আমরা আগাচ্ছি। হ্যাঁ, ওই ভদ্রলোকের তো এখনো ভাষ্যই শুনি নাই, ধরে জেলে ভরে ফেলছে, কি আর করবো। তো সেখান থেকে আমরা জানতে পারলাম যে ভদ্রলোক একটা পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছেন, জড়াইছেন, এবং সে পরকীয়া প্রেমে জড়ানোর পর অপরাধ কথা হয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কারণ পরকীয়া কিন্তু আইনত অপরাধ না, আইনত অপরাধ হওয়ার, দণ্ডনীয় হওয়ার বা করার কোনো সুযোগ নাই সেখানে। কেন? বিয়ে হইতেছে একটা লিগাল বাইন্ডিং কন্ট্রাক্ট, রাইট? বিয়ের মধ্যে শুধুমাত্র কিছু জিনিস কন্ট্রাকচুয়ালাইজ করা হয়, যেগুলোর বরখেলাফ হইলে আপনি এখন কাগজে কলমে বাইন্ডিং কন্ট্রাক্ট, যেগুলোর বরখেলাফ হইলে আপনি কাউকে আইনের আওতায় আনতে পারেন, কিন্তু এর বাইরে কোনো কিছু আপনি আইনের আওতায় আনার সুযোগ নাই। এবং সেই বাইন্ডিং কন্ট্রাক্টগুলো কি কি, যে ভরণ পোষণ দেয়া, তারপর হাবিজাবি যা যা লেখা আছে, নাও সেগুলো তো আমরা আলোচনা করছি, এগুলো ডাজন্ট মেক সেন্স ইন 2025। এগুলো হচ্ছে একটা পান্ডামি টুল। মহিলারা এই যে কি জানি বলে, এইদিকে চাকরি করে, এদিকে প্রচন্ড হইতেছে আপনার কি বলে একেবারে নারীবাদী এবং প্রচন্ড স্বাবলম্বী, ওই দিক থেকে হচ্ছে জামাই ইয়ে খাওয়ার জন্য যৌতুক দেওয়া যাবে না, 2025 সালে যৌতুক দেওয়া যাবে না, কিন্তু জামাইয়ের আবার ফেতরা খাওয়ার জন্য, জামাইয়ের কাছ থেকে ফেতরা খাওয়ার জন্য আবার 5 পায়ে খাড়া, এগুলো তো বদমাইশ, এগুলো কিসের নারীবাদী, এগুলোর কোনো আত্মসম্মান বোধ নাই, ফকির গরিব বলতে পারেন, কিন্তু আবার ভাবতে বুঝে নারী আমার প্রচন্ড আত্মসম্মান থাকলে তো ফিতরা খাইতেন না, ঘুরে ঘুরে মামলা দিয়া। তো যা হোক, তো পুরো ঘটনা আমরা জানতে পারলাম ভদ্রলোক কোনো অপরাধ করেন নাই, কোনো অত্যাচার করেন নাই, কোনো নির্যাতন করেন নাই, কোনো কিছু করেন নাই। খুব ভদ্রভাবে, ভদ্রস্থভাবে ওনার অবস্থান উনি তুলে ধরছেন। উনি জানাইছেন যে দেখো, আমার তোমার সাথে বুড়ি বলা হচ্ছে না, কি কারণ হচ্ছে না আমরা জানি না, ওই ডিটেলস আমি জানি না, আমরা জানি না, কেউ সেই ডিটেলস জানতেও চাই না, সেই ডিটেলস আমরা আগ্রহীও না। আমরা অল উই নো ইজ, এবং সেই ডিটেলস জানার, বিচার করার, জাজমেন্ট দেওয়ার ক্যাপাসিটিও আমাদের নাই। অল উই নো ইজ ফ্রম আউটসাইড যে ভদ্রলোক অত্যন্ত ভদ্রস্থ ভাষায় অ্যামিকেবলি, ভদ্রমহিলার মতেই উনি 1 কোটিবার করে বলছেন যে ভদ্রলোক অ্যামিকেবলি, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ভাবে এই সম্পর্কটা থেকে বের হয়ে আসতে চাইছেন। ভদ্রলোক বারবার করে ওনাকে অনুরোধ করছেন আমরা অ্যামিকেবলি থাকি, জিনিসটাকে অ্যামিকেবলি সমাধান করি। এবং এই ভদ্রলোকের ব্যাপারে ভদ্র মহিলার রায় হচ্ছে, উনি হইতেছে ওনাকে জানছেন সততার এপিটমি হিসেবে। ভদ্রমহিলা কিন্তু বারবার করে বলছেন যে আমি আমার জীবনে সততা, ন্যায়পরায়ণতা, ভালো মানুষ যাকে বলে সেটার এপিটমি হিসেবে আমি তাকে পাইছি। এবং আমার নিউজ ফিডে যে পোস্ট আসতেছে সেইখানে অনেকে দেখলাম লিখতেছে, সকল মহিলাগুলো নারীবাদীগুলো ফাটায় ফেলতেছে, সেইখানে যারাই ভদ্রলোককে চেনে সেই মহিলারা পর্যন্ত বারবার করে স্ট্যাটাসে এই মহিলার মতো করে, এই ওয়াইফের মতো করে বারবার করে বলতেছে যে আমরা তাকে খুবই ভালো, ভদ্রলোক, সৎলোক হিসেবে পাইছি। সেই লোকে এরকম একটা কাজ কেন কিভাবে করতে গেল, এরকম একটা লোক এরকম একটা কাজ কেন কিভাবে করতে গেল, সেটা আমাদের এখতিয়ারের বাইরে, সেটা নিয়ে আলাপ দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। কেন ওনার ইচ্ছা হয়েছে উনি করছেন, বা ওনার কোনো মানসিক ট্রমা আছে, বা উনি কোনো হোয়াট এভার। অল উই নো ইজ এই ভদ্রলোকের ব্যাপারে ইউনানিমাস এগ্রিমেন্ট, উনি খুবই একজন ভালো ভদ্র সৎলোক। মহিলার, ওই ভদ্রলোকের পরিচিত সবার, এবং এই মহিলার পরিচিত সকলের এক কথা। এবং এই মহিলার বক্তব্য থেকে আমরা জানতে পারতেছি উনি অত্যন্ত ভদ্রস্থ উপায়ে, অ্যামিকেবলি এবং বন্ধুত্বপূর্ণ উপায়ে সম্পর্কটা থেকে বের হয়ে আসতে চাইছেন, অনুরোধ করছেন এই মহিলার কাছে। এবং সেটার বিনিময়ে মহিলা কি করছেন, ফোন সিজ করে নিছেন, নিয়ে বলছেন যে আমার রক্তের উপর পাড়া দিয়ে এই ফোন নিতে হবে। এই ভদ্র মহিলা কি পরিবেশ পরিস্থিতি, অ্যামিকেবল পরিবেশ পরিস্থিতিকে যুদ্ধাঙ্গদেহী পর্যায়ে ঠেলে নিয়ে গেছে, ভদ্রলোককে পুশ করে সেখানে নিয়ে গেছে। তারপরও ভদ্রলোক কিন্তু ওনার সাথে কোনো ধরনের ইয়ে করেন। এই যে ভদ্রমহিলা নিজেই বলতেছেন, তারা লিখে রাখছি কি বলতেছেন, হ্যাঁ, রাত 2:30 বাজে হইতেছে সে ফোন চাইছে,
তারপর ওই ভদ্রমহিলা যখন তাকে থ্রেট করছে যে রক্তারক্তি হয়ে যাবে, তখন সেই ভদ্রলোক পিছিয়ে গেছে, সেই মহিলাই বলতেছে। তারপর সে পিছিয়ে গেছে, তারপর সে আবার বলতেছে যে ফোন আমার হাতেই, ওই মহিলার হাতে, কিন্তু সেই লোক ফোন হইছে টেনে নেয় নাই। এবং হইতেছে যে মানে পুরো কথায় বুঝলাম যে ভদ্রলোক 1 সেকেন্ডের জন্য ফিজিক্যাল হন নাই, গায়ে হাত তোলেন নাই, রাগারাগি করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, সর্বোচ্চ ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে শুনে ফোন নিতে চাইছেন। এবং এই ভদ্রমহিলা সকল ধরনের ফান্ডামি করে গেছেন। আপনি ওই লোকের ফোন সিজ করতে গেছেন, আপনার কি অধিকার আছে? ওই ভদ্রলোকের পাসওয়ার্ড দেয়া, কারো পাসওয়ার্ড দেয়া ফোন হ্যাক করার তো আপনি অপরাধ করছেন। সেই লোক যদি না দেয়, আপনি তাকে থ্রেট করে হুমকি দিয়ে আপনি ওনার ফোনের পাসওয়ার্ড নিয়ে নিছেন। ওই লোক আবার কি ভদ্রলোক পাসওয়ার্ড চাইছে, এই ঝগড়াঝাটির মধ্যে ওনার ব্যক্তিগত পাসওয়ার্ড উনি দিয়ে দিচ্ছে, ওই মহিলার সাথে শেয়ার করে ফেলছে। শেয়ার না করে কি করবে, দেখতে পাচ্ছি মাস্টার ভদ্র মহিলা। এখন যদি আমরা আসি যে তাদের মধ্যে অপরাধ নিয়ে আলোচনা শেষ, ওই লোক কোনো অপরাধ করেন না, জেলে ঢুকে ফেলছে পান্ডা মহিলা, পান্ডামি করে, পান্ডা নারীবাদীরা। এবার যদি অন্যায়ের জায়গাতে শুনি কোনো অন্যায় করছেন কিনা, সেটাও আমাদের জানার বোঝার কোনো স্কোপ নাই। কারণ আমরা এখান থেকে জানি যে ভদ্রলোক যেই কারণ দেখাইছেন যে ওনার সাথে মনোমালিন্য, বনিবনা হয় না, 2.5 বছর ধরে উনি বলছেন যে বনিবনা হচ্ছে না, 3 মাস ধরে ভদ্রলোক টের পাচ্ছেন যে ওনার সাথে বনিবনা হচ্ছে না, তারপর উনি বলছেন যে ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি হচ্ছে না। না, ওইগুলো কি অজুহাত নাকি সত্যিকারের কারণ আমরা জানি না, আমাদের জানার প্রয়োজনও নাই, আমাদের জানার ক্যাপাসিটিও নাই। উনি কিছু লেজিট কারণ, ভ্যালিড কারণ দেখায়, ভদ্রমহিলা কেমন না তো কারণ না দেখায়, না খুব ভাবে না, সুন্দরভাবে কারণ দেখে। ওই মহিলার কাছে সেই কারণ গ্রহণযোগ্য মনে না হইতেই পারে, কিছু করার নেই, মনে না হইলেও যা, হইলেও তা, ভদ্রমহিলা ওনার সাথে থাকবেন না। সকল একটা সম্পর্ক থেকে যত সুন্দরভাবে বের হয়ে আসা যায়, এবং একটা ভদ্রলোক যা করতে পারে সঠিক উপায়, ভদ্রস্থ উপায়, উনি তো সকল কিছু করছেন। এবং ওনার ট্র্যাক রেকর্ড বলে না উনি একজন খারাপ লোক। ওনার আশেপাশের সবাই, ওনার স্ত্রী সহ এই সাক্ষ্য দিচ্ছেন উনি ভালো ভদ্রলোক। তার মানে এই লোকের ব্যাপারে কোনো অভিযোগ করার সুযোগ নাই। যে কোনো পৃথিবীতে কনজুগাল রিলেশনশিপ থেকে বের হয়ে আসার জন্য যত ভদ্রস্থ উপায় সম্ভব, যত আইনত ভদ্রস্থ সামাজিক সর্বোচ্চ পদ্ধতিতে উনি বের হয়ে আসছেন। তারপরও কেন ওনাকে জেলে যেতে হলো, সেটা আমরা দেখি যে নারীবাদী এবং এই বাটফাটদের হইতেছে বদমাইশদের চাওয়াটা কি দুনিয়ার মধ্যে দেখেন, এবং তারা কি চায় সেই পয়েন্টে, লাস্ট পয়েন্ট, সেখানে যাওয়ার আগে আরেকটা পয়েন্ট টাচ করি। ভদ্রমহিলা কিন্তু এক জায়গায় বলতেছিলেন যে সেই মহিলা এখন বাচ্চা নেওয়ার ডিসিশন নিছেন, উনি প্রয়োজনে চাকরি ছাড়বেন, উনি তো বিদেশ চলে যাবেন, সেক্ষেত্রে কি জানি বলতেছিলেন। তো আমি এটা এই কারণে মেনশন করতেছি যে একটু থেকে বুঝলাম যে এইখানে তাদের সম্পর্কের ডাইনামিকের মধ্যে আরো অনেক অ্যাঙ্গেল আছে, অনেক ফ্যাসিট আছে। সেটা কি তাদের মনোমালিন্যের কারণ বা মনোমালিন্যের এলিমেন্ট কিনা সেটা আমি জানি না, উনি সেটা বলেনও নাই। কিন্তু এতটুকু জায়গা থেকে আমি এতটুকু টের পাইছি যে তাদের সম্পর্কে আরো অনেক ফ্যাসিট আছে, বাচ্চা নেওয়া নিয়ে, দেশে যাওয়া নিয়ে, চাকরি করা না করা নিয়ে। যেটা আমি সবসময় বলি, কোনো একটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা যে কোনো ইন্টারাকশনের ক্ষেত্রে মানুষ যখন একটা কারণ দেখে একটা এক্সট্রিম সিদ্ধান্তে পৌঁছায়, এটার কারণ সাধারণত একটা হয় না, একাধিক কারণ হয়। একাধিক কারণের কম্বিনেশনের কারণে মানুষ একটা সিদ্ধান্ত বা একটা রায়ের দিকে পৌঁছায়। সো উনি কোনো কিছুই বলেন না, ওনার সুবিধা মতো ন্যারেটিভ উপস্থাপন করছেন। তারপর আমার কাছে মনে হয়েছে স্বাভাবিক যে সাংসারিক ঝামেলা থাকে, নানান অ্যাঙ্গেল থাকে, ওনাদের ক্ষেত্রে সেটা আছে, উনি তার কোনো কিছু উপস্থাপন করেন নাই, এবং আমাদের সেটা জানার প্রয়োজনও নাই। জানলে ভালো হইতো আর কি, আমাদের এটা কি একটা অন্যায় নাকি অপরাধ, সেই কনক্লুশনে পৌঁছাতে একটু সুবিধা হইতো। বাট সেই সুবিধা না হলেও কোনো অসুবিধা নাই, এটা আমাদের জুরিসডিকশনে না, নান অফ আওয়ার বিজনেস। লাস্টের যে পয়েন্টটাতে আলোচনাতে আসতে চাই, যে ভদ্রমহিলার এবং এই নারীবাদীদের এবং এই বদমাইশগুলোর, এই পান্ডাদের মেন্টালিটিটা দেখেন। উনি লাস্টে কি বলতেছিলেন, যে উনি মানতে পারতেছেন না যে এই লোককে উনি কোনো মামলাবাজি করে আটকাইতে পারতেছেন না এবং কোনোভাবে ধরতে পারতেছেন না, এবং এই ভদ্রলোক নিজেও জানেন উনি কোনো অপরাধ করেন নাই। সুতরাং উনি এটা বলছেন যে আমার নামে কি মামলা দিবে সে, আমি তো যৌতুক চাই নাই, যৌতুকের মামলা ছাড়া দেওয়া সম্ভব না, আমি নির্যাতন করি নাই, নির্যাতনের মামলা দেওয়া সম্ভব না, আমি প্রেম করছি, পরকীয়া করছি, ইয়াস, সেটাও বাংলাদেশের প্রচলিত ধারা যে আছে, সেই পান্ডামি ধারা আছে, সেটা তো আমাকে ধরা সম্ভব না, কারণ আমি সেই ধারা অনুযায়ী কোনো অন্যায় করি নাই। এই কথাকে ভদ্রমহিলা এমনভাবে উপস্থাপন করতেছেন যে উনি মানতেই পারতেছেন না, যে বলে কি, একটা লোকের সাথে আমার মনোমালিন্য, আমি তাকে খাইয়ে দিতে পারবো না আইনের ধারায়, আবার সেটাই সেই লোক বলতেছে যে আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, তাহলে আমার তো ভয় পাওয়ার কিছু নাই। কত বড় সাহস তার সেই কথা বলে, যে তাকে নাকি ভয় পাওয়ার কিছু নাই, সোনার বাংলা একটা ছেলে নাকি ভয় পাবে না। ভদ্রলোক, আমি যা বুঝতেছি বাংলাদেশের অন্যতম ভদ্রলোকের সাথে আমরা ডিল করতেছি, বাংলাদেশের সবচাইতে ভদ্রলোকটা সাথে আমরা এখানে ডিল করতেছি। সেই লোককে জেলে পাঠাইছে, এবং ভাষাটা আরেকবার শোনেন, এই যে আমাকে এত মানুষ চিনে, ওর তো ফেসবুকও নাই, ওর কিচ্ছুটা করতে পারতেছি না, আবার এমন করে বলছে ওর কিচ্ছুটা করতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। ওনার দুঃখটা বোঝেন। এই যে আমাকে এত মানুষ চেনে, আমার এত পাওয়ার, আমি নারীবাদী, এই যে একটা কাহিনী আমি এসে বললাম,
ওর তো ফেসবুকও নাই, ওরা তো মব জাস্টিসের মধ্যে ফেলতে পারতেছি না। কিছু ফেসবুকের নারীবাদী, কিছু মহিলা, নারী, পুরুষ মিলায় যে ওরা একটা মব জাস্টিসের মধ্যে ফেলবো, ওইটাও করতে পারতেছি না। ওর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ। আবার বাংলাদেশে সোনার বাংলার আইন দিয়েও নাকি ওকে খাইতে পারবো না। সে আমাকে জানাইতেছে যে আইন দিয়েও নাকি সে আইনত নাকি কোনো অপরাধ করে নাই। তো লাভটা কি? আমাকে এত মানুষ চিনে, ওকে ফেসবুক দিয়েও খেতে পারতেছি না, ওকে আইন দিয়েও খেতে পারতেছি না, ওর কিচ্ছুটা করতে পারতেছি না। আমরা সবাই মিলে পারতেছি কিছু করতে, কিছুই করতে পারতেছি না। এ কেমন সোনার বাংলা? এই যে আমাকে এত মানুষ চিনে, ওর তো ফেসবুকও নয়, ওর তো কিচ্ছুটা করতে পারতেছি না। আমরা কিচ্ছু করতে পারতেছি তো না। এ কেমন অসভ্য দেশ, যে অসভ্য দেশের মধ্যে একটা পুরুষকে খেয়ে দেওয়া যাচ্ছে না কোনো অপরাধ না করার পরও। এই হয়েছে ভদ্রমহিলার অভিযোগ, অনুযোগ, দুঃখ, কষ্ট, ক্ষোভের জায়গাটা। একটু বোঝার চেষ্টা করেন এই পান্ডাররা কি চায় দুনিয়ার কাছে, এই পান্ডাদের চাওয়াটা কি। ওনার সাথে একজন লোকের যে কারণে হোক বনি বনা হয় নাই, সবচাইতে ভদ্রস্ত উপায়, পৃথিবীর সবচাইতে সামাজিক ভদ্রস্ত উপায় ওই সম্পর্ক থেকে উনি বের হয়ে আসতে চাইছে। বারবার করে মহিলাকে বলছে আমরা অ্যামিকেবলি এটা থেকে বের হয়ে আসি। ওই মহিলা ওই মাঝরাতের ফোন সিজ করে আবার পাসওয়ার্ড নিয়ে ঢুকে, নারীবাদী বদমাশগুলো তো এখন তারা বলিস না কেন যে মহিলা ওই লোকে ব্ল্যাকমেইল করে, থ্রেট করে, রক্তারক্তির থ্রেট করে, ওর ফোন আটকায়, আবার পাসওয়ার্ড জোর করে নিয়ে পাসওয়ার্ড। এই পুরো ঘটনার মধ্যে কেউ যদি কোনো অন্যায়, অপরাধ, বদমাইশি, সন্ডামি, পান্ডামি করে থাকে, সেটা কি লোক নাকি মহিলা? আপনারা একটা আমাকে বলেন।